আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে তোমাদের সেই জীবনের কাঙ্ক্ষিত সেই পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে ফেলেছো। তো আমরা আজকে মূলত ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে এখানে মূলত যে কোশ্চেনটি আমাদের হয়েছে সাধারণ জ্ঞানের পাঠটি, সেটি আমরা দেখানোর চেষ্টা করব, সলভ করার চেষ্টা করব এবং সেখানে বেশ কিছু ব্যাখ্যাও দেবো এবং অসাধারণ একটি প্রশ্ন হয়েছে। তো আমি তোমাদের সাথে আছি, আমি ইউসুফ তুরাজ, সাধারণ জ্ঞানের শিক্ষক, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। আমার সাথে আছেন আমি আতাউল্লাহ সজীব। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের যে কাঙ্ক্ষিত পরীক্ষা আজকে হয়ে গেল। আমরা আশা আমরা 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 যেরকম আশা করেছিলাম যে টাইপের প্রশ্ন হবে তার চেয়ে অনেক সহজ প্রশ্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে, আপনারা যেই পরীক্ষা দেওয়ার পর আসলে অতিরিক্ত কথা শুনতে ভালো লাগে না কারোরই, আমরা প্রশ্নের সেই উত্তরগুলোতে চলে যাচ্ছি। তো আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল শাহী বাঙ্গালা কুল সুলতানের উপাধি ছিল। তো আচ্ছা, ওকে, এখানে আমরা এই যে কোশ্চেনটা দেখা যাচ্ছে শাহী বাঙ্গালা কোন সুলতান, এই কোশ্চেনে আমি একটা বিষয় একটু বলে নেই। এই কোশ্চেনে যেটা পার্ট হয়েছে আমি একটু বলি। আমাদের 30টি যে কোশ্চেন হয়েছে, এই 30টার মধ্যে 60টি সাম্প্রতিক কোশ্চেন হয়েছে, 60টি। আর আমাদের টোটাল কোশ্চেনের মধ্যে আমাদের একটু কনফিউজিং, মানে সহজ কোশ্চেন ছিল 23টা, 60টাই একটু কনফিউজিং কোশ্চেন আছে, যেটা একটু প্রবলেম হতে পারে, আমরা সেটা দেখবো। এবং ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের শিট থেকে হয়েছে। আরেকটা বিষয় হলো, কোশ্চেনের 15টি হয়েছে আন্তর্জাতিক থেকে, 5টি হয়েছে সাবজেক্টিভ বলতে বিভিন্ন মতবাদ থেকে, আর 10টি হয়েছে বাংলাদেশ থেকে। তারপরে এটা আমাদের প্যাটার্ন। ওকে, আমরা প্রথম কোশ্চেনটা লক্ষ্য করি। একদম ফেমাস কোশ্চেন, আমাদের বিভিন্ন পরীক্ষা শিটে স্পষ্ট আছে, লেকচার 3-এর শাহী বাঙ্গালা। শুধু এটাই না, আমাদের লেকচার নাম্বার 3-এর একদম শুরুতে এটা আছে। শাহী বাঙ্গালা যে উপাধি নিয়েছিলেন যিনি, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, যেখান থেকে আমাদের বঙ্গ থেকে বাংলা শব্দের উৎপত্তি হয়েছিল। তো এটা খুব ফেমাস কোশ্চেন আমাদের। তো যাই হোক, আশা করি এটা তোমরা সবাই আনসার পেরেছো। এই আনসার হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ, এটি এই 1 নম্বর কোশ্চেন আনসার। আমাদের 2 নম্বর কোশ্চেন ছিল জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। আমাদের খুব প্রিয় একটা প্রশ্ন, লেকচার 8-এ জাতিসংঘ অংশে এই 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 বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ আছে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানের রাজধানী টোকিওতে। এটা আমরা সবাই পড়ে আসছি। আমরা 2টা বিশ্ববিদ্যালয় পড়েছি জাতিসংঘ নিয়ে। একটা জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, টোকিওতে। আর একটা পড়েছিলাম জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায়, কোস্টারিকার সান জোসে। আমাদের এই প্রশ্নটা হুবহু কমন চলে এসেছে লেকচার 8 নাম্বার থেকে, 8 নাম্বার লেকচার থেকে জাতিসংঘ অংশ থেকে এটা কমন এসেছে। আমাদের পরের প্রশ্ন, আচ্ছা, লক্ষ্য করা যাক, এই মানে 30টা কোশ্চেনের মধ্যে সবচেয়ে কনফিউজিং কোশ্চেন, সবচেয়ে কনফিউজিং, অনেক জায়গায় হয়তো ভুল আনসার দিবে এবং এমন কনফিউজিং কোশ্চেন আর একটাও নেই। এই সবচেয়ে কনফিউজিং কোশ্চেনটার দিকে খেয়াল করা যাক। সামাজিক বিবর্তন তত্ত্বের প্রবক্তা, অনেকেই ভুলে আনসার করে ফেলেছে ডারউইন, কারণ সে বৈজ্ঞানিক মানে বিবর্তনবাদ, বৈজ্ঞানিক বিবর্তনবাদ, ওই যে বানরের থিওরি। তার মানে ডারউইন আনসার হবে না। জ্যাক রুশো, সে কিসের, সামাজিক চুক্তি মতবাদের জনক, সোশ্যাল কন্ট্রাক্ট, এটাও হবে না। লক্ষ্য করছে ইবনে খালদুন, সামাজিক সংহতি আসাবিয়া তত্ত্বের প্রবর্তক, এটাও হবে না। সামাজিক চুক্তি মতবাদ মানে সামাজিক বিবর্তনবাদ, বিখ্যাত সমাজবিজ্ঞানী, লেকচার নম্বর আমাদের যেটা হলো 9, এটা আছে মানে 11তে সমাজবিজ্ঞান পার্টে আছে। তার মানে হার্বার্ট স্পেন্সার, এটাই আনসার। এটা যথেষ্ট কনফিউজিং কোশ্চেন, কিন্তু স্পষ্ট আনসার সামাজিক বিবর্তনবাদ। এই বিবর্তনবাদ এটার জনক হার্বার্ট স্পেন্সার। আমাদের অনেকেই এই প্রশ্নটা ভুল করে আসছে, কিন্তু অনেক জায়গায় অনেক হয়তো আনসারও করবে এটা চার্লস ডারউইন, কিন্তু এটার প্রকৃত উত্তর হবে হার্বার্ট স্পেন্সার, কারণ এখানে বলাই আছে সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা। আমাদের পরের প্রশ্ন, বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত। ট্রয় নগরী বর্তমান তুরস্কে অবস্থিত। আমরা আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা দেখেন, লেকচার 9 পড়ার সময় বলেছিলাম 4টা নগর রাষ্ট্র নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। ট্রয়, তুরস্কের ট্রয়, জর্ডানের পেত্রা, ইতালির পম্পেই নগরী, এবং আরেকটা বলেছিলাম এরকম গ্রিসের অ্যাথেন্স, এবং আরেকটা হচ্ছে কি স্পার্টা অ্যাথেন্স। এগুলো এখান থেকে এটা কমন এসেছে। ট্রয় নগরী অবস্থিত বর্তমান তুরস্কে। আমাদের পরের প্রশ্ন, হ্যাঁ, মেসোপটেমিয়া সভ্যতা মানে আমাদের ফেভারিট কোশ্চেনের একটা। মেসোপটেমিয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। মেসোপটেমিয়া মানেই ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া। এটা সেটা এটাও আছে একদম স্পষ্ট, লেকচার নম্বর 11। এবার লক্ষ্য করে, লেকচার 11 থেকে গতবার কোশ্চেন আসছিল 60টা, এবার কোশ্চেন আসছে 5টা। তার মানে এই লেকচার থেকে আবার কোশ্চেন দিয়েছে একদম ইরাক, যেটা প্রাচীন, এই যে 2 নদীর মধ্যবর্তী যে ইরাক, যে মেসোপটেমিয়া, এটা তার পূর্ব নাম, ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া। জি, আমাদের পরের প্রশ্ন, হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি। আমরা সবাই জানি হায়ারোগ্লিফিক একটা চিত্রভিত্তিক লিখন পদ্ধতি, আর চিত্রভিত্তিক লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক, এটা হচ্ছে এই যে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার একটা উল্লেখযোগ্য অবদান হচ্ছে কি হায়ারোগ্লিফিক নামক চিত্রভিত্তিক লিখন পদ্ধতি। আমাদের পরের প্রশ্ন, লক্ষ্য করা যায় স্টারলিংক, এটার সাথে খুব পরিচিত ইলন মাস্ক, এবং লক্ষ্য করা যায় এটা সাম্প্রতিক থেকে আসছে। ইলন মাস্ককে আমরা সবাই জানি। ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, খেয়াল করা যায় স্টারলিংক কখন আলোচিত হয়েছিল, 2022 সালে, যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ, এই রাশিয়া ইউক্রেন আক্রমণ থেকে এবার আসছে, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে ওদের বিদ্যুৎ টিদ্যুৎ সব শেষ করে দিছে, কারণ বিদ্যুৎ না থাকলে তো নেট থাকে না। তো এই ইলন মাস্ক এসে হাজির হয়ে গেল, তার ওই যে বিখ্যাত স্পেস এক সংস্থা আছে, তারা একটা বললো যে কোনো বিদ্যুৎ ছাড়াই নেট চলবে মহাকাশ থেকে।
সেটাই স্টারলিংক। এবং বলে রাখা বলে আমাদের বাংলাদেশেও এটা নিয়ে আলোচনা হয়েছিল যে বাংলাদেশে স্টারলিংকের কানেকশন দিবে, এবং স্টারলিংক বহুল আলোচিত, আর ইলন মাস্ক বহুল আলোচিত, পৃথিবীর শীর্ষ ধনকুবের, একদম হুবহু সাম্প্রতিক থেকে এসেছে। মানে এখন পর্যন্ত যে 60টা কোশ্চেন 60টাই কিন্তু আমাদের শীট এবং সাম্প্রতিক থেকে কমন। জি, আমাদের পরের প্রশ্ন, রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? সমর্থন করেনি কোন দেশ, এখানে যে দেশগুলো আমরা দেখতে পাচ্ছি, উত্তর কোরিয়া সরাসরি সমর্থন দিয়েছে, বেলারুশ সমর্থন দিয়েছে, চীনও বিভিন্নভাবে সমর্থন দিয়েছে। রাশিয়াকে সমর্থন করেনি যেই দেশ, সেটা হচ্ছে কি হাঙ্গেরি। এই হাঙ্গেরি কখনোই মানে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে তারা সমর্থন করেনি। আমাদের পরে হ্যাঁ আচ্ছা, এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং, খেয়াল করা, এটা কিন্তু কনফিউজিং কোশ্চেন, তোমরা পরীক্ষার হলে গিয়েই হয়তো এটা বুঝতে পেরেছো। ওই যে হার্বার্ট স্পেন্সারের যেরকম, এটাও কিন্তু একটু ক্রিটিক্যাল কোশ্চেন, কারণ এটা আমরা জানি উত্তর কোরিয়ার বন্ধুত্ব আছে চীনের সাথে বেলারুশ, কিন্তু হ্যাঁ হাঙ্গেরির সাথে বন্ধুত্ব নাই, কিন্তু মানে হাঙ্গেরি ইউরোপীয় দেশ, এবং এইটাই হলো অ্যান্সার হবে, কিন্তু যদিও ক্রিটিক্যাল, আশা করি অনেকে পেরেছো আর কি। তো এটা হাঙ্গেরি। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, আচ্ছা, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি, ক্রিটিক্যাল কোশ্চেন, খেয়াল করো, তুমি যদি এই ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী মানে নির্বাচনী ভাষণ দেখবে, তো করে ডায়াসের আগে লেখা থাকে, ওই লাল রঙের একটা ডায়াস থাকে না, লেখা থাকে জিওপি, মানে ট্রাম্পের যদি নির্বাচন, সব জায়গাতে জিওপি, ওই রিপাবলিকান পার্টি যেটা ট্রাম্পের দল, ওটার নাম গ্র্যান্ড ওল্ড পার্টি, এবং এটা বিখ্যাত পার্টি। আমেরিকাতে দুইটা পার্টি আছে, একটা ডেমোক্রেটিক আর একটা রিপাবলিকান। রিপাবলিকান যে পার্টি, এটাকে বলা হয় জিওপি, গ্র্যান্ড ওল্ড পার্টি, এটা আনসার রিপাবলিকান পার্টি। আমাদের 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য কতজন? একেবারে সহজ প্রশ্ন, আমাদের সাম্প্রতিক প্রশ্ন থেকে এসেছে, এবং আমাদের যে মডেল টেস্ট হয়েছিল সেই মডেল টেস্ট থেকে হুবহু এটা কমন এসেছে। নারী সদস্য কতজন? নারী সদস্য 4 জন। আমরা এটা পড়েছিলাম, নারী সদস্য 4 জন, ছাত্র প্রতিনিধি 3 জন। যেহেতু এখানে নারী সদস্য জানতে চেয়েছে, তাহলে এখানে উত্তর হবে কতজন? 4 জন হবে সঠিক উত্তর। আশা করি আমরা সবাই এটার উত্তরটা সঠিক করতে পেরেছি। আমাদের 11 নম্বর প্রশ্ন যেটা এসেছে দেখেন। আচ্ছা, একটু লক্ষ্য, এই আগে কোশ্চেনটা একটু বলে নেই, আমি সাজেশনের সময় স্পষ্ট বলেছিলাম যে জুলাই বিপ্লব থেকে মাস্ট কোশ্চেন হবে। দেখা যাক, জুলাই বিপ্লব থেকে কোশ্চেন দিয়েছে ওই যে আবু সাইদের এটা থেকে, জুলাই বিপ্লব পরবর্তী থেকে কোশ্চেন আসবে, সরকার থেকে সরাসরি এখান থেকে দিয়েছে। আবার এই যে আরেকটা বিষয় আছে যেটা আমাদের জুলাই বিপ্লবের পরবর্তী প্রধান বিচারপতি, এটাও আসছে। তো খেয়াল করা যাক, এই কোশ্চেনটার দিকে তাকানো যাক। আচ্ছা, পরেরটাতে এইটা হুবহু কোশ্চেনটা কিসের, এই বিউপির কোশ্চেন, যেটা বিউপির কোশ্চেন যেদিন সলভ হয়েছিল ওদিনও বলছিল, বিউপির কোশ্চেন কিন্তু এটাই দিয়েছিল যে কয়টি এই যে আছে রিং আছে, 5টি, এই যে পতাকায় যে 5টি রিং আছে, এই 5টি কিসের? মহাদেশ, মহাদেশ, কারণ অলিম্পিকই হয় তো দেশগুলো নিয়ে, তার মানে এটার অ্যান্সার হলো 5টি মহাদেশ, এটাই সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, বারো ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি আছে? মুসা খা। আপনারা যদি যান, অনেকে হয়তো এই সমাধির পাশে বসে পরীক্ষা দিয়ে আসছেন। কার্জন হলের পাশে এই মুসাখা, বারো ভূঁইয়াদের একজন মুসাখার সমাধি অবস্থিত। কার্জন হলের পাশে যে মুসাখা মসজিদ, মসজিদের পাশে অবস্থিত হচ্ছে এই মুসাখা সমাধি। আশা করি আপনারা সবাই উত্তরটা করতে পেরেছেন। আচ্ছা, ওকে, এই মোসাকা মসজিদটা কিন্তু ওখানে আমাদের ঢাকা ভার্সিটির মসজিদটা হলো মোসাকা মসজিদ, কার্জন হলের মসজিদটা, তার মানে ওইটাই তার কবর, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর আছে। খেয়াল করা যাক, ফ্যাসিবাদের জনক, আমরা তো এক ফ্যাসিস্টকে হাঁটি হটিয়েছি, আপনাদের বাংলা অনুবাদে কিন্তু ওটাই আসছে। তো ফ্যাসিবাদ নিয়ে বহুল আলোচিত, আমাদের বাংলাদেশের জনক তো একজন ছিল আপা। তো যাই হোক, কিন্তু আপা যার থেকে অনুপ্রেরণা পেয়েছিল সে এই বেনিতো মুসোলিনি, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির যে নেতা ছিল বিখ্যাত, এটা কিন্তু হুবহু সাম্প্রতিক থেকে আসছে, হুবহু সাম্প্রতিকের কোশ্চেন, আর খুব ইজি কোশ্চেন, বেনিতি মুসোলিনি। 14 নম্বর প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন, এটা একেবারে ক্লাস 3-4 এর বাচ্চা কাচ্চারাও পারার কথা, 6-7 এর বাচ্চা কাচ্চারাও পারার কথা, আপনারা সবাই পেরেছেন আশা করি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল, নৌবাহিনী 10 নং সেক্টর, যেটা আমাদের নৌ সেক্টর, এটা 10 নং সেক্টর ছিল, 10 নং সেক্টরের অধীনে ছিল এই বাহিনী। তো আমাদের পরের প্রশ্ন যেটা আছে, আচ্ছা, 2023 সালে একটু ক্রিটিক্যাল কোশ্চেন, খেয়াল করা যাক, 23 সালে সাম্প্রতিক জানতে চেয়েছে, কিন্তু হুবহু শিটে আছে, হুবহু শিটে লেকচার 5-এর জেনে রাখা ভালোর মধ্যেই আপনারা দেখতে পাবেন যে ওই যে টাইটানিক যে জাহাজটাকে খুঁজতে গেছিল, একটা ডুবো জাহাজ, কিন্তু টাইটানিককে খুঁজতে যা নিজেই শেষ হয়ে গেল আবার, তার মানে সেইটার নাম হলো ডুবোযান। এই টাইটানিককে খুঁজতে গেছিল পানির নিচে, আটলান্টিকের তলদেশে, ডুবোযান টাইটান ধ্বংস হয়ে যায়, তার মানে এটা হুবহু শিট থেকে এসেছে। এবং আশা করি যারা একটু জেনে রাখা ভালো, আমি বলেছিলাম মাস্ট জেনে রাখা ভালো পড়তে হবে এবং আবশ্যক সেটা, এবং সেটা একটু ক্রিটিক্যাল হলেও আশা করি অনেকে পেরেছো। জি, এই যে যুক্তরাষ্ট্রের, আপনারা এই জেনে রাখা ভালো তো দেওয়া আছে, ওশেন গেট নামে একটা সংস্থা আছে, সেই সংস্থার একটা ডুবোযান হচ্ছে টাইটান, যেটা ওই যে টাইটানিক আবিষ্কার করতে গিয়ে নিজে হারিয়ে গেছে, টাইটানিক দেখতে গিয়ে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন একেবারে মানে আমাদের যেই মডেল টেস্ট গুলো, সেই মডেল টেস্টও আছে আমাদের লেকচার সাথে, একবার হুবহু এই জিনিসগুলো নিয়ে একবারে বর্ণনা দেওয়া আছে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? নারী প্রধানমন্ত্রী, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, পাকিস্তানের। তিনি ছিলেন মুসলিম নারী প্রধানমন্ত্রী। আর যদি মুসলিম নারী প্রেসিডেন্ট বলতে, তাহলে হয়তো মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার। এটা আমরা লেকচার 7-এ একবারে হুবহু কমন এসেছে এই বিষয়টা আমাদের লেকচার 7 থেকে।
আমাদের পরের প্রশ্ন, আচ্ছা লক্ষ্য করা যাক একদমই সহজ কোশ্চেন, সাম্প্রতিক এবং সেটাও আছে, সবই আছে। আমরা জানি জুলাই বিপ্লব পরবর্তীতে বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতি 25তম সৈয়দ রিফাত আহমেদ, একদম ইজি কোশ্চেন, একই সাথে সাম্প্রতিক থেকে এসেছে, সেটাও আছে। 18 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? আমরা সবাই জানি 2011 সালে এই যে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সংবিধানের 15th সংশোধনী বা 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, আর 13th সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল, যেটা 2011 সালে এসে ফ্যাসিস্ট শেখ হাসিনা এটাকে বাতিল করে দিয়েছে 15th সংশোধনীর মাধ্যমে। আশা করি আপনারা সবাই এটার উত্তর করতে পেরেছেন। লক্ষ্য যাক এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী, একটা কোশ্চেন রেগুলার আসতে, এটা বলেওছিলাম, একদম একটা যেটা খুব আলোচিত এবং বারবারই আসে, পাঙ্গন মুসলিম মানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান, একদমই সহজ কোশ্চেন, পাঙ্গন হুবু শিট লেকচার 2 থেকে। এই যে আপনাদের মনে আছে কিনা, আপনাদের অনলাইন ক্লাসে আমি বলেছিলাম যে পাঙ্গনরা হচ্ছে মুসলমান, হ্যাঁ, আর বলেছিলাম বসবাস করে মৌলভীবাজার, এই যে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, মৌলবীরা সবসময় কি হয়, মুসলমান হয়। মৌলভীবাজারে বসবাসকারী একটা উপজাতি, সেটা হচ্ছে কি পাঙ্গন মুসলিম উপজাতি। আমাদের 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, এখানে জিরো হাঙ্গার আমরা বাংলাতে দিয়েছি, এখানে জিরো হাঙ্গার। আপনাদের দেখেন এই যে মডেল টেস্টের প্রশ্নে হুবু এই প্রশ্নটা একবারে অপশন যেভাবে আছে, প্রশ্ন যেভাবে আছে সেভাবে তুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। যে সিকোয়েন্সে আমরা অপশনগুলো রেখেছি, এই সেম সিকোয়েন্সে আপনার প্রশ্নটা তুলে দিয়েছে। জিরো হাঙ্গার এটা 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। লক্ষ্য করা যাক এই যে আবু সাইদ, এই কোশ্চেনটা এটা হলো আমাদের স্পেশাল ব্যাচের কোশ্চেন, আমি নিজে কোশ্চেন করেছি। আবু সাইদের শিল্পকর্ম যে করেছিল শহীদ কবির, যে অন্যতম শির, এখন খেয়াল করা যাক ডাইরেক্ট অন্যতম শিরের নামটাই জানতে চেয়েছে। এটা তো আমরা সবাই জানি, কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত লাইন থেকে শিল্পকর্মটা হয়েছে। আবু সাইদের সেই 2 টান হাত টান করা যে চিত্র, এটা হলো অন্যতম শির, শহীদ কবির এটা করেছিল, এটা অ্যান্সার হবে। জি। পরের প্রশ্ন, নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? ব্লু অর্থনীতি বা ব্লু ইকোনমিক্স বা সমুদ্র অর্থনীতি যেটাকে আমরা বলে থাকি, আমরা সবাই এটা পড়াশোনা করে এসেছি, আমাদের লেকচার 10-এ এটা দেওয়া আছে, ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি নিয়ে। আমরা সেখানে এটাও পড়ে আসছিলাম যে সমুদ্র সম্পদ, হ্যাঁ, সমুদ্র সম্পদকে কেন্দ্র করে, সমুদ্রকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটাকে বলা হচ্ছে ব্লু অর্থনীতি। তাহলে সমুদ্র সম্পদের সাথে এটা জড়িত। আচ্ছা ওকে, গ্লোবাল ভিলেজ হুবহু লেকচার নাম্বার আমাদের যেটা 12 আছে, 10 আছে, 10-এ একদম আছে, মরশান ম্যাকলুহানের বিখ্যাত নীতি গ্লোবাল ভিলেজ। এটা ইভেন এটা লেকচার 12-তেও আছে, লেকচার 10-12 দুটাতে আছে। গ্লোবাল ভিলেজ এই প্রবর্তন করেছে মার্শাল ম্যাকলুহান। 24 নম্বর প্রশ্ন, ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? এটা অনেকের কাছে আনকমন লাগতে পারে, কারণ 2004 সালে মহাখালী ফ্লাইওভার এটা উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। তো এটার উত্তর হবে বেগম খালেদা জিয়া। এটা হয়তো অনেকেই যারা বুদ্ধি খাটিয়ে আনসার করতে পারছেন যে 2004 সালে যেহেতু প্রথম উদ্বোধন হয়েছে ফ্লাইওভার, তখন প্রধানমন্ত্রী ছিলেন কি খালেদা জিয়া, সেই হিসাবে এটার উত্তর হয়েছে কি প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া 2004 সালে। একটু খেয়াল করা যাক এই কোশ্চেনের দিকে তাকানো যাক, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমাদের বাংলাদেশ যে চেঞ্জ হয়ে গেছে তার প্রমাণ হলো এই কোশ্চেনে। খালেদা জিয়ার নাম দুইবার আসছে আজকের অপশনে, আমাদের আপা কোথাও নাই, আমার ড্যাডি তো নাই। খেয়াল করা যাক জিয়াউর রহমানের নাম দেখা যাচ্ছে, যার নাম গত 15 বছর কোথাও পাওয়া যায় নাই, কিন্তু তার নাম, ড্যাডির নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এরশাদের নাম আছে, কিন্তু মানে এটা একটা বিপ্লবের প্রতিচ্ছবি, বিপ্লব আসছে, অপশনও চেঞ্জ হয়ে গেছে। আর এটা খুবই এটা যে ফ্লাইওভার আমাদের প্রথম মহাকালী হয়েছে 2004 সালে, প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওকে আচ্ছা 25 খেয়াল করা, কোন দেশ যোগ, একটু ক্রিটিক্যাল কোশ্চেন, লেকচার 10-এ আছে এবং সাম্প্রতিকে তো আমরা ব্যাপক আলোচনা করছিলাম। আমি স্পষ্ট বলেছিলাম ব্রিক্স পড়তে হবে, ব্রিক্স আসবে পরীক্ষায়, মানে 4টা সংগঠনের কথা বলেছিলাম, ব্রিক্স, জাতিসংঘ, কোপ 29 আর হলো আমাদের D8, তার মধ্যে ব্রিক্স চলে এসেছে। খেয়াল করা যাক ব্রিক্স ছিল আগে 2009 সালে, এটা ব্রিক এর সাথে যুক্ত হয়, ওই যে আমরা বলছিলাম না ব্রিক মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, তাহলে এর সাথে যোগ দিল কে? সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার কারণে ব্রিক্স হয়। তাহলে খেয়াল করা যাক সৌদি আরব তো সদস্যই না, সুইডেনও সদস্য না, সিঙ্গাপুরের সদস্য না, ব্রিক্সের সদস্যই শুধু এখানে আছে একটা, সেটা হলো দক্ষিণ আফ্রিকা। তার মানে দক্ষিণ আফ্রিকার কারণে এই যে সাউথ আফ্রিকা, যেহেতু এটা ইংলিশে সাউথ আফ্রিকা, এই জন্য এটা ব্রিক্স। ওকে, সাউথ আফ্রিকা আনসার। 26 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? এটা আমাদের সাম্প্রতিকের শীটে হুবহু বিশেষ তথ্য নামে এই জিনিসটা দেওয়া ছিল, যে সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছে। আমাদের সাম্প্রতিক শীট থেকে হুবহু এটা চলে এসেছে এখানে, আলহামদুলিল্লাহ। আমাদের পরের প্রশ্ন, আচ্ছা ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা তো গত 10 বছর ধরে আলোচিত, মানে চীনের সেই বিখ্যাত প্রকল্প BRI, যেটা নেই, এটা হলো চীন, এক কথায় চীন। এটা কি কোথায় আসে নাই? ঢাকা ভার্সিটি এর আগে এসেছে, BCS এসেছে, বাংলাদেশের সব চাকরির পরীক্ষা এসেছে। যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কার প্রকল্প? সেটা চীনের প্রকল্প। একদমই সহজ কোশ্চেন, একদম শিটে আছে হুবহু, 2 জায়গায় শিটে আছে, এটা লেকচার 9 আছে, লেকচার 7 আছে, 2 জায়গাতে আছে, এটার অ্যান্সার চীন। আমাদের পরের প্রশ্ন,
একেবারে মানে গতবার মানে রিপিট হয়েছে এই প্রশ্নটা, গতবার এই সেম প্রশ্নটা এসেছিল, এবছর এটা চলে আসছে। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড। আমরা এই জিনিসগুলো জানি যে গত বছর এসেছিল আয়রন সোর্ড নিয়ে, এবার আসছে কি নিয়ে? অপারেশন আল আকসা ফ্লাড। হামাস ইসরায়েলের বিরুদ্ধে যেটা পরিচালনা করে এটার নাম হচ্ছে কি? আল আকসা ফ্লাড। এবছর আপনাদের প্রশ্ন, মরাল টেস্ট প্রশ্ন এটা ছিল, 4টা অপারেশনের নাম ছিল, অপারেশন আল আকসা ফ্লাড, আয়রন সোর্ড, প্রসপারিটি গার্ডেন, এরকম নামে, ডেজ অফ রিপেন্টেন্স নামে ছিল। এই হুবহু এই প্রশ্নটা কমন এসেছে আমাদের শীট থেকে, আলহামদুলিল্লাহ। এটা গতবারও এসেছিল এই প্রশ্নটা, সেম প্রশ্নটাই। আমাদের পরের প্রশ্ন, খেয়াল করা যাক, একদমই লেটেস্ট। আমি যখন ক্লাসে বলছিলাম যে সিরিয়ায় এই মারামারিটা করে, বিদ্রোহটা করে আমাদের সুবিধা হয়েছে, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। মধ্যপ্রাচ্যের দুইটা ইস্যু দুটাই আসছে, ফিলিস্তিন ইস্যু আসছে, আবার একই সাথে এই মানে সিরিয়ার ইস্যুটা আসছে। খেয়াল করা যাক, একদম বহুল আলোচিত সিরিয়ার যে বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করে সে তো পালিয়ে গেছে রাশিয়া, তার আমাদের আপা গেছে হলো কোথায়? ভারতে। এই যে হায়াত তাহরির আল শাম এই কাজ করেছে, হায়াত তাহরির আল শাম এইটাই হলো সিরিয়ার সেই বিদ্রোহী সংগঠন যারা এখন ক্ষমতায় আছে। ওকে, আমরা এটা আমাদের সর্বশেষ সাম্প্রতিকের প্রশ্ন হয়েছিল 75টা করে, সেখানে এটা ছিল যে হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ জুলানি, এই নামগুলো আপনারা পড়াশোনা করে এসেছেন। আমাদের সাধারণ জ্ঞানের সর্বশেষ যে প্রশ্নটা, আমি রাষ্ট্র, আমাদের লেকচার 11তে একবার স্পষ্টভাবে দেওয়া আছে, আমি রাষ্ট্র, এই উক্তিটা কার? ফরাসি সম্রাট চতুর্দশ লুই। চতুর্দশ লুইয়ের একটা বিখ্যাত উক্তি হচ্ছে কি? আমি রাষ্ট্র। ঠিক আছে, এই ছিল আমাদের 30টা প্রশ্ন। আশা করি আপনাদের ভালো হয়েছে পরীক্ষাটা, এবং আপনারা যে কাঙ্ক্ষিত, আপনারা যেরকম চাচ্ছিলেন সেরকমই প্রশ্নটা হয়েছে। তো আর কিছু বলুন। হ্যাঁ আচ্ছা, এটা অসাধারণ কোশ্চেন। আমি একটু বলি, এই কোশ্চেনে যদি আমাদের এক্সপেক্টেড যেটা বিষয়, প্রথম হলো যে এইখানে মার্কস আশা করি ভালো উঠবে, যেহেতু 7-8টা কোশ্চেন কি আছে একটু কনফিউজিং আছে। আশা করি যারা মানে টপ পজিশন করবে তাদের জন্য সাধারণ জ্ঞানে এখানে 27 থেকে 28 এরকম মার্কস ক্যারি করতে হবে, মানে যদি টপ পজিশন হয়, এবং এটা ভালো মার্কস। আশা করি তোমরা ভালো মার্কস পাবে এখানে। তো তোমাদের সবার প্রতি অনেক দোয়া শুভকামনা রেখে আমরা এখানে শেষ করছি আমাদের